আপনার ঠিক কি অভিযোগ আর কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি 8:30টার দিকে হচ্ছে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ, তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাস উদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন, তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন, তো আমি ওটা দিতেই গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি, তো পেশেন্টের ডিরেক্টলি ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে। আরজিকর কাণ্ডের পর পশ্চিমবঙ্গের প্রত্যেকটি কোণে কোথাও না কোথাও কোনো না কোনো দিন একাধিক ধর্ষণ বা শ্লীলতাহানির মতো ঘটনা ঘটেই চলেছে। আজকে আপনাদের সামনে এই রকমই একটা ঘটনা দেখাবো, যেখানে স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে একজন নার্সকে এক রোগী হিসাবে আসা এক ব্যক্তি সরাসরি, আমার বলতে আপত্তি নেই, কথাটি তার ব্রেস্টে হাত দিয়েছে। কেন কথাটি আপনাদের সামনে পরিষ্কার করে বললাম, তার কারণ হচ্ছে আপনাদের এটা বোঝাতে যে এত কিছু ঘটে যাওয়ার পরেও আমাদের রাজ্যের আইন শৃঙ্খলার পরিস্থিতি যে সেই জায়গাতেই রয়েছে তার তীক্ষ্ণতাটা বোঝাতে আপনাদের সত্যিটাই তুলে ধরলাম এবং আপনাদের সামনে পুরো বক্তব্যটাও শোনাবো। যে নার্সকে মলেস্টেশন করা হয়েছে তার পুরো বক্তব্যটা শোনাবো। তিনি নিজেও সেই শব্দবন্ধ ব্যবহার করেছেন, আপনারা শুনলে চমকে যাবেন। এবং আরও অনেক কিছু তথ্য আপনাদের সামনে দিয়ে এটাই আজকে বলার চেষ্টা করব যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, যার হাতে প্রশাসনিক দায়িত্ব, যিনি স্বরাষ্ট্রমন্ত্রী একদিকে, যিনি ধর্ষকদের ফাঁসিতে রাস্তায় নেমেছেন, বলেছেন উই ওয়ান্ট জাস্টিস, যিনি সপ্তাহে একটা করে নিয়মিত প্রধানমন্ত্রীকে চিঠি পাঠানোর অভ্যাস শুরু করেছেন, যেখানে তিনি বলছেন যে এমন কিছু ব্যবস্থা নিতে, করা আইন আনতে, যা দিয়ে ধর্ষকদের 10 থেকে 20 দিনের মধ্যে কঠোর সাজা দেওয়া যায়, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বিচারিতাটা আপনাদের সকলের সামনে প্রকাশ্যে চলে আসবে, যদি না আপনি তৃণমূলের রঙিন চশমাটি পরে না থাকেন। হ্যাঁ, যদি তৃণমূলের রঙিন চশমা পরে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনাদের মনে হবে এই সময়টা আপনাদের স্বর্গরাজ্য, আপনারা সব থেকে ভালো টাইম কাটাচ্ছেন এবং এই সময়টাই হচ্ছে আপনাদের সন্তানদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যা করে যাচ্ছে, আপনাদের সন্তানরা রাজা বা জমিদারদের মতো আগামী দিনে সুখ ভোগ করবে। যদি মনে করে থাকেন তাহলে নিশ্চিতভাবে আপনি তৃণমূলপন্থী হয়ে এবং লাল চশমা পরে সেটা মনে করতেই পারেন। যাই হোক, আজকে পর্বটা শুরু করব আপনাদের সামনে বেশ কিছু তথ্য দেখিয়ে। কেন বলুন তো, আমি লক্ষ্য করছিলাম জাস্ট একদিনের মধ্যে আনন্দবাজার অনলাইন ডিজিটালে যা যা খবর ছাপা হয়েছে, আপনাদেরও মনে হলো একটু শেয়ার করে দেখায় যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী কত সুন্দর রাজ্যের ব্যবস্থা আমাদের উপহার তুলে দিয়েছে। পরপর আপনাদের বেশ কিছু, অন্তত 7-8টা খবরের শিরোনাম দেখাচ্ছি এবং প্রত্যেকটি খবরই আজ সকালে আমি আনন্দবাজার অনলাইন ডিজিটাল থেকে সংগ্রহ করেছি। দেখুন, প্রথম খবর হচ্ছে বেড়াতে গিয়ে ধর্ষণ নাবালিকাকে, ভিডিও করে ব্ল্যাকমেল, নদিয়ার কৃষ্ণগঞ্জে অভিযুক্ত দাদা, 1 নম্বর খবর। দ্বিতীয় নম্বর খবর দেখুন, 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগে উত্তপ্ত মধ্যমগ্রাম, বিক্ষোভ সরাতে পুলিশের লাঠিচার্জ, 2 নম্বর খবর। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের 3 নম্বর খবরে চলে আসি। প্রতিবাদী মহিলাকে ধর্ষণের হুমকি, অভিযোগ দিনহাটায়, অর্থাৎ ধর্ষণের প্রতিবাদে যারা রাস্তায় নামছেন তাদেরই ধর্ষণের আবার হুমকি দেওয়া হচ্ছে। এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের সুব্যবস্থার 3 নম্বর খবর। চলে আসি 4 নম্বর খবরে। ফের শ্লীলতাহানি, এবার হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীকে নিগ্রহের অভিযোগ, ধৃত 1। আসুন চলে আসা যাক 5 নম্বর খবরে। স্ট্রেচারে শুয়ে কর্তব্যরত নার্সের শ্লীলতাহানি রোগীর, বীরভূম হাসপাতালে উত্তেজনা, ধৃত অভিযুক্ত। চলে আসি 6 নম্বর খবরে। মুর্শিদাবাদে অন্তঃসত্ত্বা মহিলাকে মারধর, গ্রেপ্তার বেসরকারি পলিক্লিনিকের মালিক। চলে আসি 7 নম্বর খবরে। দক্ষিণ দিনাজপুরে ধর্ষিতা নাবালিকার সঙ্গে দেখা করল রাজ্যের শিশু কমিশন, সিবিআই তদন্ত চায় সিপিএম। আসুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সুশাসনের 8 নম্বর খবরে আমরা চলে আসি। খেলতে ডেকে যৌন হেনস্থা করছে পাড়ার দাদারা, 10 বছরের বালক আশঙ্কাজনক, নিউ জলপাইগুড়িতে ধৃত 3। চলে আসি 9 নম্বর খবরে। উত্তর 24 পরগনায় ধর্ষণের অভিযোগে তদন্ত করতে গিয়ে আক্রান্ত পুলিশ, লাঠি রড দিয়ে হামলার অভিযোগ। এই খবরগুলো, শিরোনামগুলো পারলে আরও একবার দেখে নেবেন এবং আমি আপনাদের বলছি এই খবরের বেশ কয়েকটা তথ্য ইতিমধ্যেই আমার হাতে রয়েছে। একটা ভিডিওয় সবগুলো দেখানো সম্ভব নয়, আজকে একটা ভিডিও আপনাদের দেখাবো, কিন্তু এই হেডলাইনগুলো আপনারা পড়লে বুঝতে পারবেন
রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি করেন যে পশ্চিমবঙ্গ মেয়েদের জন্য সব থেকে বেশি সেফ, সেই কতটা সেফ আপনাদের সামনে দেখালাম। এবং বিভিন্ন ধরনের ধর্ষণের খবর, মলেস্টেশনের খবর, নারী নিগ্রহের খবর, সেই খবরগুলো আপনাদের একের পর এক দেখালাম। এটা কিন্তু আমার এক সপ্তাহ বা এক মাস বা এক বছর ধরে কালেক্ট করা কোনো খবর নয়, ভুল করবেন না। আমি আজকে সকালে জাস্ট খবর করতে বসে ভাবছিলাম দেখি একটু পেপারটা চোখ বোলাই, তখনই দেখলাম আমি একসঙ্গে টানা 9টা ধর্ষণ বা মলেস্টেশন বা মহিলা নিগ্রহের খবর আপনাদের সামনে পেয়ে গেলাম। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা খুব গর্ববোধ করেন। আমাদের দেশে একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মুখ, তিনি কতটা সংবেদনশীল দেখুন, যে আমাদের ধর্ষকরা তারা সেফ ফিল করে। পশ্চিমবঙ্গের ধর্ষকরা কিন্তু একেবারে সেফ ফিল করে, তার কারণ তারা জানে যে কামদুনির মতো একটা ঘটনা বা দৃষ্টান্ত তাদের সামনে রয়েছে। যে কামদুনিতে এত ভয়ানক ঘটনা, পা চিড়ে দেওয়া হয়েছিল নাভি পর্যন্ত ধর্ষণ করে, তাদের দোষীরা আজকে বাড়িতে সুন্দরভাবে ঘরে আরাম করে বসে এই আরজি করের ধর্ষণের খবরগুলো দেখছে আর হয়তো মুচকি হাসছে, এবং কোথাও গিয়ে তারা ধর্ষকদের হয়তো মেসেজ দিচ্ছে, আরে ভাই তোমরা চিন্তা করো না, আমরা যদি পার পেয়ে যাই তাহলে তোমরাও ঠিক পার পেয়ে যাবে, শুধু একটু ধৈর্য ধরো, কয়েকটা মাসের অপেক্ষা, একটু ধৈর্য ধরো, আমরাও ছাড় পেয়ে গেছি। মৃত্যুদণ্ডের সাজা আমাদের হয়েছিল, তাতেও কিন্তু আমরা ছাড় পেয়ে গেছি। এই রাজ্য প্রশাসন আমাদের বিরুদ্ধে তদন্ত করে কোনো প্রমাণ দেয়নি কোর্টে, তাই তোমরাও ঠিক ছাড় পেয়ে যাবে। দেখো ইতিমধ্যেই তোমাদের ছাড় পাওয়ার জন্য অনেকটা চেষ্টা করা হয়েছে, আর একটু তোমরা কষ্ট করো, ছাড় পেয়ে যাবে। কামদুনির ধর্ষকরা, ফাঁসির একদা সাজাপ্রাপ্ত ধর্ষকরা বোধহয় এমনটাই ভাবছে। আসুন আপনাদের এবার আমি দেখাতে চাইবো যে বীরভূমের এক স্বাস্থ্য কেন্দ্রে কি হয়েছিল। আনন্দবাজারের খবরটা যদি পড়েন আপনারা, শুনে বুঝতেই পারবেন না ঘটনাটা কতটা মারাত্মক ঘটনা ঘটেছিল। একেবারে নির্বিষ একটা প্রতিবেদন ছেপেছে আনন্দবাজার পত্রিকা, দেখে আপনারা বুঝতেই পারবেন না ঘটনাটার গভীরতা। কিন্তু আসুন আপনাদের ওই নিগৃহীতা নার্সের মুখ থেকে খবরটা শোনায়, তিনি কি বলছেন আপনারা একবার কান খুলে শুনুন, এবং সেটা শুনলে আপনারা চমকে যাবেন যে আমাদের রাজ্যে কি পরিণতি হয়েছে। ধর্ষকরা কতটা নিশ্চিন্ত যে এই রাজ্যে থাকলে যা কিছু করা যায়। শুনুন, দেখুন। আপনার ঠিক কি অভিযোগ আর কি ঘটনা ঘটেছে? অ্যাকচুয়ালি 8:30টার দিকে হচ্ছে নাইট শিফট আমি অন হয়েছে অনেকক্ষণ, তো 8:30টার দিকে একটা পেশেন্ট এসেছিল, শেখ আব্বাসউদ্দিন নাম। তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন, তো ওনাকে একটা স্যালাইন এবং ইঞ্জেকশন অর্ডার মানে ডক্টর লেখেন, তো আমি ওটা দিতেই গেছিলাম। পেশেন্ট ট্রলিতে ছিল, তো চ্যানেল করার জন্য গেছি, তো পেশেন্টের ডিরেক্টলি ওর বাড়ির লোক তো আছেই, কিন্তু ডিরেক্টলি পেশেন্ট এসে আমার পুরো ব্রেস্টটা একদম টাচ করলো এবং খুব বাজেভাবে। ঠিক আছে, ওটাই কমপ্লেন। এবার অবশ্যই আমি একজন মেয়ে, তো আমার তো এখানে সিকিউরিটি নিয়ে একটা প্রশ্ন এসেই যায়। আপনি কি এটা নিয়ে কমপ্লেন করেছেন? হ্যাঁ করেছি। পুলিশে কমপ্লেন করেছেন? হ্যাঁ করেছি, রিটার্ন কোথায় করেছি। কমপ্লেন করেছেন একটু বলুন। আমাদের ইলামবাজার পুলিশ স্টেশন কমপ্লেন করেছেন, কি অভিযোগ করেছেন আপনি? অভিযোগ ওটাই যে পেশেন্ট আমার সাথে মিসবিহেভ করেছে, এটা যেন আর কারোর সাথে না হয়। একটা অন ডিউটি স্টাফের সাথে এরকম হচ্ছে, তো আমার না হয় এটা সব অন্য কারোর সাথেও হতে পারতো, আমার জায়গায় অন্য কেউ থাকতে পারতো না। তো ওই কারণে কি বলবেন? নিরাপত্তা তো অবশ্যই দরকার, আর ওই সময় তো কি আর বলবো, অবশ্যই দরকার। নাইট শিফটে ডিউটি করছি। আপনি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন? সবাই জানেন, অলরেডি দিদি আছেন, স্যারও এসেছিলেন, আমার যে বিএমওইচ স্যার আছেন উনিও এসেছিলেন, সবাই আছেন। পুলিশ কি এসেছে? পুলিশও এসছে। শুনলেন বন্ধুরা, শেখ আব্বাসউদ্দিন কীর্তিমান, তিনি রোগী সেজে একেবারে বাড়ির পরিবারের সকলকে সঙ্গে নিয়ে হাসপাতালে বীরভূমের ইলামবাজারের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি হতে এসেছিলেন। নার্স যখন একেবারে তার সেবার উদ্দেশ্যে নিয়োজিত হয়ে তাকে রাত্রির বেলায় সেলাইনের ব্যবস্থা করতে যায়, তখনই একেবারে সরাসরি তার ব্রেস্টে হাত দেয়। শুধু হাত দেওয়া নয়, আপনারা শুনলেন, সেটা টাচ করা নয়। সেটা কিভাবে বলেছেন সেটা আমি আপনাদের সামনে আর বর্ণনা করে অশ্লীল হতে চাইছি না, কিন্তু আপনারা খেয়াল করে দেখুন যে একজন আরো এক কর্তব্যরত নার্স, তার কি পরিণতি। একজন কর্তব্যরত ডাক্তার, তাকে পরিষেবা দিতে গিয়ে 36 ঘন্টা ডিউটির পর আরজি গড়ে ধর্ষণ করে বা খুন করে দেওয়া হলো, গণধর্ষণ করে সম্ভবত খুন করে দেওয়া হলো। একজন নার্স, তিনি কর্তব্যরত অবস্থায় রোগীর সেবা করতে যাচ্ছেন, তাকে এইভাবে মলেস্টেশন করছেন শেখ আব্বাসউদ্দিনের মতো লোকেরা। আর এত কিছু দেখার পরেও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে অনেক তো হলো, এবার তো তোমরা ধর্নাটা তোলো, অনেক দিন তো প্রোটেস্ট হলো, আর কতদিন প্রোটেস্ট করবে? আমি তো কোনো পরিবর্তন করতে চাইবো না, আমি তো ওই রাত্রি সাথী মতো একটা পরিকল্পনা নিয়ে আসলাম। সেই রাত্রি সাথী পরিকল্পনাটা আসার পরেও তো দেখলাম না কোথাও গিয়ে ধর্ষণের মতো কোনো ঘটনা কমেছে।
আপনারা নিশ্চিতভাবে দেখলেন আমি সকালে উঠেই 9টা ধর্ষণের খবর যদি জোগাড় করতে পারি একটা পেপার থেকে, তাহলে ভাবতে পারেন গোটা বছর জুড়ে পশ্চিমবঙ্গে কি হাল হয়। আর কেনই বা মহিলারা সেফ ফিল করবেন? আরজি কর যে বিচ্ছিন্ন ঘটনা নয়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো স্বার্থপর লোকেরা কি এই খবরগুলো শুনতে পাচ্ছেন? নাকি কেউ তাদের কাছে পৌঁছে দেবেন দয়া করে যে আরজি কর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়? সৌরভ গঙ্গোপাধ্যায়, আপনি যেটা বিশ্বাস করেন পশ্চিমবঙ্গ সেফ, মোটেই নয়। আপনি খবর রাখেন না, আপনি শুধু ধান্দাবাজিতে থাকেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে তেল দিয়ে কিভাবে জমি আদায় করে নেওয়া যায় বা কিভাবে রাজ্য সরকারের কাছে থেকে বিভিন্ন সুযোগ সুবিধা আদায় করে নেওয়া যায়। আপনি এই ধান্দায় থাকেন বলে বা মুখ্যমন্ত্রীর স্পেন সফরে বিনা পয়সায় যাত্রা হয়তো করতে পারেন বলে এই খবরগুলো আপনার এড়িয়ে যায়। কিন্তু পশ্চিমবঙ্গের পথ চলতি রাতে কাজ করা প্রত্যেকটি মানুষ জানেন যে তারা মোটেই সেফ নয়, তারা কেউই সেফ ফিল করছেন না। যদি সেফ ফিল করতো তাহলে একদিনে 10টা খবর একেবারে সকালে উঠে আমি পেয়ে যেতাম না। এবং বেশিরভাগ ক্ষেত্রে কি জানেন, অনেকগুলো ক্ষেত্রেই নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে। এই যে খবরগুলো পড়লাম তার আরো বেশ কয়েকটা তথ্য আপনাদের সামনে আগামী দিনে আনবো। সেই খবরগুলো দেখলে আপনারা আঁতকে উঠবেন যে স্বাস্থ্য কেন্দ্রেতে কিভাবে মলেস্টেশন করছেন। আপনাদের আরো একটা ভিডিও খুব তাড়াতাড়ি শীঘ্রই আনতে চলেছি, সেটা দেখলেও আপনারা আঁতকে উঠবেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। নার্স থেকে রোগীর পরিবার প্রত্যেক দিন প্রত্যেক নিয়ত কিন্তু এইভাবে বিভিন্ন জায়গায় তারা শ্লীলতাহানির শিকার হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন আমাদের ধর্ষকদের বিরুদ্ধে কোনো কড়া ব্যবস্থা আমরা সেই অর্থে দেখি না। তাদেরকে ফাঁসির সাজার মতো কঠিন কোনো রাস্তায় নিয়ে যেতে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতার আসার পর থেকে আমরা দেখিনি। বরঞ্চ মুখ্যমন্ত্রীকে কি অদ্ভুতভাবে সেই পার্ক স্ট্রিট থেকে হাঁসখালি সমস্ত ঘটনাতে যারা নারী নির্যাতন করলো তাদের পাশেই দাঁড়াতে দেখেছি। এমনকি গণ নারী নির্যাতন শেখ শাহজাহানের নেতৃত্বে সন্দেশখালীতে যা ঘটেছে তারপরেও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানদেরই পক্ষ নিয়েছে। এরপরেও সৌরভ গঙ্গোপাধ্যায় বলবেন তৃণমূল কংগ্রেসের সমর্থকদের মতো যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা? পশ্চিমবঙ্গের মানুষ জানে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। মুখ্যমন্ত্রী শাসন ব্যবস্থার চোখে কালো পর্দা টেনে দিয়েছেন যাতে করে কোনো ধর্ষকদের যেন দেখতে কেউ না পারে। আর যদি বাধ্য হয়ে কোনো ধর্ষককে গ্রেপ্তারও করা হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব, যত কম ধারা দিয়ে বা তথ্য প্রমাণ সঠিকভাবে সংগ্রহ না করে এমন কিছুভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যাওয়া যাতে করে খুব তাড়াতাড়ি তারা জেল থেকে ছাড়া পেয়ে যায়। এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা। আর আপনারা বলছেন মুখ্যমন্ত্রীর আমলে আপনারা সেফ। নিশ্চিতভাবে যারা এটা বলছেন আমি ভগবানের কাছে প্রার্থনা করব তাদের বাড়ির লোকজন, তারা বা বাকি সকলেই পশ্চিমবঙ্গের লোকজন যেন সত্যি সেফ থাকে। আপনাদের শুধু দেখাতে চাইবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন। ছাত্রছাত্রীদের কার্যত প্রচ্ছন্ন হুমকি দিয়ে বলেছিলেন, অনেক তো হলো, সুপ্রিম কোর্টও তো বলেছে যে আপনারা ব্যবস্থা নিতে পারেন, কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব না। কিন্তু এবার তো কাজে নামুন। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলা যে সত্যি কাজে নামবে তার আগে পরিস্থিতিটা কিন্তু আপনাকেই তৈরি করে দিতে হবে, কারণ আপনি মুখ্যমন্ত্রী, আপনি পুলিশ মন্ত্রী। সেইটা যখন আপনি পারছেন না তাহলে আরো কত ডাক্তার, আরো কত নার্স, আরো কত রোগী রাস্তায় নামবেন বা তারা এইভাবে আপনার আমলে আক্রান্ত হবে, মলেস্টেশন হবে। বলতে পারেন আপনি কি পরিস্থিতি সৃষ্টি করে রেখেছেন গোটা পশ্চিমবঙ্গ জুড়ে? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী সেই দিন শোনাবো। কথা দিচ্ছি, আমি আজকে মিটিং করছি, আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিইনি। আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না, তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক। আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে, সে আর কোথাও চান্স পাবে না, পাসপোর্ট পাবে না, ভিসা পাবে না। আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশন নিই সে বিচার পাবে না, সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। আর কিছু বলার নেই, সব বলা হয়ে গেছে।
এবার আপনাদের বলার, আমার শোনার। যারা মুখ বন্ধ করে বসে রয়েছেন, আমার মনে হয় নিজের পায়ে কুড়ুল মারার সমান। দয়া করে প্রতিবাদের স্পৃহাটা জাগ্রত করুন। হ্যাঁ, যদি আপনি তৃণমূল কংগ্রেসের ওই রঙিন চশমা পরে থাকেন তাহলে বলবো যে হ্যাঁ ঠিক আছে, আপনি নিশ্চিন্তভাবে এখনো ঘুমিয়ে থাকুন, আপনার বিরুদ্ধে আমার কোনো কমপ্লেন নেই, আপনাদের বিরুদ্ধে আমার করুণা আছে। কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের এরকম অন্ধভক্ত নন, তারা দয়া করে বাড়িতে বসে থেকে এবং সংবাদ মাধ্যমগুলো পড়েই নিশ্চিন্ত হয়ে যাবেন না। অন্তত প্রতিবাদের স্পৃহাটা গড়ে তুলুন, একটা কমেন্ট করুন, পর্বটা শেয়ার করুন, পাশের লোকজনদের অ্যাওয়ার করুন কি ঘটছে। আপনার মেয়ে নয়, আপনার পাশের মেয়েদেরকে, যারা হয়তো অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, পারলে তাদেরকেও একটুখানি অন্তত সবকিছু জানিয়ে একটু অ্যাওয়ার করুন। যদি কোথাও পারেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন, যেন তাদের সঙ্গে এই ঘটনা না ঘটে। কারণ পুলিশ প্রশাসন কতটা দাঁড়াবে তো বলা যাচ্ছে না, তাই আমাকে আপনাকেই পাশে দাঁড়াতে হবে। সে যে কোনো ভাবেই হোক, আপনি এই সচেতনতা বৃদ্ধির মধ্যে দিয়েই হোক, যেটা আমরা করার চেষ্টা করে চলেছি নিয়মিত, তাতে অংশগ্রহণ করে পর্বটিকে শেয়ার করে কমেন্টের মাধ্যমে, কিংবা আপনার আশপাশের যে সমস্ত মহিলারা রয়েছে তাদের কাছে বার্তা দিয়ে, তাদেরকে বুঝিয়ে, তাদেরকে পরামর্শ দিয়ে অন্তত কিছুটা হলেও নিজের কর্তব্য পালনের চেষ্টা করুন। তার কারণ পশ্চিমবঙ্গটা একটা অন্য রাজ্যে পরিণত হয়ে গিয়েছে বলে মনে হচ্ছে, যে রাজ্যকে আমরা চিনি না, যে রাজ্য বোধহয় আমাদের নয়। লিখে জানান, চুপ করে থাকবেন না।